আজকে আমরা ক্লাস 12 তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারের কোশ্চেন পেপারের মডেল কোশ্চেন আলোচনা করব এবং এই মডেল কোশ্চেনে 40টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, বাল্টিক উপসাগর থেকে অ্যাড্রিয়াটিক উপসাগর পর্যন্ত এক সোভিয়েত লৌহ জবনিকা নেমে এসেছে। বক্তব্যটি কার? লৌহ জবনিকা। এই লৌহ জবনিকা ইংলিশে বলা হয় যে আয়রন কার্টেল। আয়রন কার্টেল বলা হয়েছে কারণ জার্মানিকে দুভাগ করার জন্য বা জার্মানির যে ভাগ হয়েছিল সেই ব্যাপারেই এই বক্তব্যটি করেছিল উইনস্টন চার্চিলের এটি বক্তব্য ছিল। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, যে বাইপোলার পলিটিক্স অর্থাৎ দ্বিমেরু কেন্দ্রিকতার রাজনীতি, এই দ্বিমেরু কেন্দ্রিকতার যে রাজনীতি রয়েছে, এই বাইপোলার পলিটিক্সের উদ্ভব হয় কোন কোন দেশের মধ্যে? দ্বিমেরু কেন্দ্রিকতা রাজনীতির উদ্ভব হয় কোন কোন দেশের মধ্যে? না, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। মনে রাখবে, সোভিয়েত ইউনিয়নের পতনের আগে রাশিয়া এই নামটি ছিল না, সোভিয়েত ইউনিয়ন ছিল। অর্থাৎ 1991 সাল পর্যন্ত নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। 91 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান ঘটে, ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে এবং তারপর সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় 15টি রাষ্ট্রে পরিণত হয়। এরপরে সোভিয়েত ইউনিয়নের নাম হয় রাশিয়া। এর পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন বলছে যে ন্যাটো কী ধরনের জোট? ন্যাটো, আমরা প্রথমে এর পুরো নামটি জানবো। ন্যাটো হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি তৈরি হয়েছিল 1949 সালের 4 এপ্রিল এবং এটি একটি সামরিক জোট। এবং এর সঙ্গে এটাও মনে রাখতে হবে যে ন্যাটোর অপোজিটে ওয়ারশো প্যাক্ট তৈরি করেছিল এবং এটি তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটের সামরিক জোট। ওয়ারশো প্যাক্ট একটি সামরিক জোট যেটি সমাজতান্ত্রিক জোট ছিল, সমাজতান্ত্রিক দেশগুলির জোট, আর ন্যাটো হচ্ছে পুঁজিবাদী যে দেশগুলির একটি জোট এবং দুটিই হচ্ছে সামরিক জোট। এরপর চতুর্থ প্রশ্ন যেটা রয়েছে, ধনতান্ত্রিক বা সাম্রাজ্যবাদী জোটের নেতৃত্বে কোন রাষ্ট্র ছিল? ধনতান্ত্রিক বা সাম্রাজ্যবাদী বলতে এখানে পুঁজিবাদের কথা বলা হয়েছে। এবং পুঁজিবাদী জোট কোনটা? না, আমেরিকার নেতৃত্বে যে জোট ছিল এর নেতৃত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র। 5 নম্বর প্রশ্ন রয়েছে যে পূর্ব ইউরোপের কোন রাষ্ট্র প্রথম কমিনফর্ম ত্যাগ করে? এবং এখানে আমাদের মনে রাখতে হবে যে এই কমিনফর্ম তৈরি হয়েছিল 1947 সালে এবং কমেকন তৈরি হয়েছিল 1949 সালে এবং এই 47 সালে কিন্তু ট্রুমান নীতি এবং মার্শাল পরিকল্পনাও গ্রহণ করা হয়েছিল। এই কমিনফর্ম ত্যাগ করে যুগোস্লাভিয়া পূর্ব ইউরোপের প্রথম রাষ্ট্র যে প্রথম কমিনফর্ম ত্যাগ করেছিল। এরপর আমরা যদি 6 নম্বর দাগে যাই তাহলে দেখতে পাবো যে সোভিয়েত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য কোন চুক্তি হয়? দেখো, সোভিয়েত এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরস্পরের ঠান্ডা লড়াইয়ে যুক্ত ছিল এবং ঠান্ডা লড়াইয়ের সময় এরা প্রচুর অস্ত্রশস্ত্র বাড়াচ্ছিল বা বৃদ্ধি করছিল। এই সময় পরস্পরের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য কিছু চুক্তি করেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য চুক্তি হচ্ছে সল্ট 1 এবং সল্ট 2। সল্ট মানে হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি এবং সল্ট 2 স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। এবং এই দুটি ট্রিটি হয়েছিল, সল্ট 1 হয়েছিল 1972 সালে এবং সল্ট 2 হয়েছিল 1979 সালে। এর সঙ্গে মনে রাখতে হবে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কিন্তু স্টার্ট 1 এবং স্টার্ট 2 হয়েছিল। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে ভিটো ক্ষমতা থাকে। ভিটো মানে এখানে ভেটোর কথা বলা হয়েছে। ভেটো ক্ষমতা কাদের থাকে? দেখো, ভেটো ক্ষমতা নিরাপত্তা পরিষদ যে রয়েছে, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কিন্তু 15। এর মধ্যে 5টি স্থায়ী সদস্য আছে এবং 10টি অস্থায়ী সদস্য। এই 5টি স্থায়ী সদস্যদের কিন্তু ভেটো ক্ষমতা থাকে। অর্থাৎ এখানে হবে অপশান সি, অর্থাৎ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা থাকে। অস্থায়ী সদস্য যে 10 জন আছে তাদের কার্যকালের মেয়াদ মনে রাখবে 2 বছর, এটাও এখানে ইম্পর্টেন্ট। তারপরে 13 নম্বর প্রশ্ন।
13 নম্বর প্রশ্ন কি বলছে না, 13 নম্বর প্রশ্ন বলছে যে সচিবালয়ে কাজকর্ম পরিচালনার নেতৃত্ব থাকেন কে। অর্থাৎ সচিবালয় রয়েছে, যেটাকে সেক্রেটারিয়েট বলা হয়। সচিবালয় গঠিত হয় কাদের নিয়ে? একজন সচিব এবং অনেক সংখ্যক কর্মচারী নিয়ে সচিবালয় গঠিত। এখানে অপশান অনুসারে সচিবালয়ের যে কাজকর্ম পরিচালনা তার নেতৃত্বে থাকেন মহাসচিব। এর সঙ্গে সঙ্গে মনে রাখবে, বর্তমানে যে সচিবালয় বা সম্মিলিত জাতিপুঞ্জ রয়েছে তার মহাসচিব বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছে অ্যান্টোনিও গুটারেস, এবং প্রথম যিনি ছিলেন তিনি হচ্ছে ট্রিগভি লি। এদের দেশের নামও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপরে 14 নম্বর দাগের প্রশ্ন বলছে ইউনেস্কোর 194তম সদস্য রাষ্ট্র হলো ড্যাশ। এখানে আবার অপশান রয়েছে সোভিয়েত ইউনিয়ন, আর্মেনিয়া, মঙ্গোলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে অপশান হবে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে ইউনেস্কোর 194তম সদস্য রাষ্ট্র। তারপরে একটি বড় স্টেটমেন্ট রয়েছে। স্টেটমেন্টটা কি না, এখানে স্টেটমেন্টটা হলো যে 1946 খ্রিস্টাব্দে স্থাপিত হয় সম্মিলিত জাতিপুঞ্জের এক্স নামক সংস্থাটি। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে যুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের সাহায্য দানের উদ্দেশ্যে এক্স নামক সংস্থাটি গঠিত হয়েছিল। এই এক্স নামক সংস্থাটি হলো, এখানে এক্সকে সেটা বলতে হবে এবং আমাদের মনে রাখতে হবে যে এই এক্স নামক যে সংস্থাটি রয়েছে এই সংস্থার নাম কি। এখানে কি কি মনে রাখতে হবে দেখো, শিশুদের সাহায্য দানের উদ্দেশ্যে, অর্থাৎ শিশুদের সাহায্য দান কোন সংস্থা করে? একমাত্র সংস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিশুদের সাহায্য দানের জন্য তৈরি হয়েছিল, সেটি হলো ইউনিসেফ। ইউনিসেফ তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সমস্ত দেশে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল, শিশুরা যাতে সুষ্ঠুভাবে বড় হয়ে উঠতে পারে তাদের সাহায্যের জন্য ইউনিসেফ তৈরি করা হয়েছিল। এখানে আরও রয়েছে যেমন ইউনেস্কো, এর সদর দপ্তর হচ্ছে প্যারিস। হু রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডের। আর আন্তর্জাতিক অর্থভাণ্ডার যেটা হচ্ছে আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। এরপরে আমরা যাব 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন বলছে যে বিশ্ব ব্যাংকের পুরনো নাম কি। এখানে মনে রাখতে হবে যে বিশ্ব ব্যাংক মানে কার কথা বলছে। বিশ্ব ব্যাংক মানে কিন্তু আইএমএফ নয়, আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। বিশ্ব ব্যাংক মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ ডাব্লিউবি। এই ডাব্লিউবি এর পুরনো নাম কি, এখানে কিছু কথা বলে রাখতে দরকার যে 1944 সালে একটি সম্মেলন হয় যার নাম হচ্ছে ব্রেটন উডস সম্মেলন। এই সম্মেলনে দুটি সংস্থা গঠিত হয়, একটি হচ্ছে বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, আরেকটা হচ্ছে আইএমএফ অর্থাৎ বিশ্ব ব্যাংকের পুরনো নাম আমরা আইবিআরডি এইটা বলতে পারি। এই সময় এই আইবিআরডি তৈরি হয়, পরবর্তীকালে আইবিআরডি ওয়ার্ল্ড ব্যাংকে পরিণত হয়। এরপরে আমরা 17 নম্বর দাগের প্রশ্নে যাব। 17 নম্বর দাগের প্রশ্ন কি বলেছে না, বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় বিপদ কোনটি। বিশ্ব রাজনীতির কথা বলেছে। বিশ্ব রাজনীতিতে সবথেকে বড় বিপদ কি? অভিবাসন, দারিদ্র্য, বিশ্ব উষ্ণায়ন না সামরিক হুমকি? অর্থাৎ এখানে উত্তর হবে সামরিক হুমকি। বর্তমানে বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় বিপদ হলো সামরিক হুমকি, অর্থাৎ মিলিটারি অস্ত্র শস্ত্র, পরমাণু, এগুলো সবই সামরিক হুমকির মধ্যে পড়ে। এরপরে 18 নম্বর দাগের প্রশ্ন রয়েছে। 18 নম্বর দাগের প্রশ্ন হলো গণহত্যা, যেটাকে ইংলিশে বলা হয় জেনোসাইড। এই গণহত্যা বা জেনোসাইড বর্তমানে কোন রাষ্ট্রকে ধ্বংসের পথে নিয়ে গেছে? এটা উত্তর হবে প্যালেস্তাইন। প্যালেস্তাইনে গণহত্যা বা প্রচুর গণহত্যা বা জেনোসাইড হয়েছে, অর্থাৎ অনেক মানুষকে মারা হয়েছে। এই প্যালেস্তাইনে বহু মানুষ মারার ফলে প্যালেস্তাইন রাষ্ট্রটি ধ্বংসের পথে চলে গিয়েছে। এরপরে 19 নম্বর দাগের প্রশ্ন। 19 নম্বর দাগের প্রশ্ন, জাতিপুঞ্জ মানব নিরাপত্তার কটি উপাদান চিহ্নিত করেছে? মানব নিরাপত্তার জাতিপুঞ্জ মোট 7টি উপাদান চিহ্নিত করেছে। 7টি উপাদান মানব নিরাপত্তার জন্য জাতিপুঞ্জ চিহ্নিত করেছে। 20 নম্বর দাগের প্রশ্ন বলছে যে ড্যাশ দিনটি আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালন করা হয়। অভিবাসী মানে হচ্ছে মাইগ্রেশন। এই মাইগ্রেশন দিবস পালন করা হয় কত তারিখে না 18ই ডিসেম্বর তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়। নেক্সট 21 নম্বর দাগের প্রশ্ন। 21 নম্বর দাগের প্রশ্ন বলছে যে অক্সফোর্ড বিদ্যালয়ের মতো পৃথিবীর 5টি দেশের 110 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তার ক্রমটি হলো, মানে 120 কোটি মানুষ 5টি দেশের দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং ওই দেশগুলো কি কি বলছে। এখানে উত্তর হবে অপশান সি। অপশান সিতে রয়েছে ভারত, পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া, কঙ্গো। এই দেশগুলিতে প্রায় 110 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে।
এরপরে 22 নম্বর দাগের প্রশ্ন। 22 নম্বর দাগের প্রশ্ন বলেছে যে যৌনবাহিত মহামারী কোনটি? এখানে উত্তর হবে HIV। এটি হলো যৌনবাহিত মহামারী। তারপরে 23 নম্বর দাগের প্রশ্ন, অনলি ওয়ান আর্থ এর থিম ড্যাশের থিম। অনলি ওয়ান আর্থ ড্যাশের থিম, অর্থাৎ কোন সম্মেলনের থিম হলো অনলি ওয়ান আর্থ। এটা হলো স্টকহোম, যেটি 1972 সালে হয়েছিল। এই স্টকহোম সম্মেলনের একটি থিম হলো অনলি ওয়ান আর্থ। স্টকহোম সম্মেলন কবে হয়েছিল? 1972 সালে। এরপরেও যে প্রশ্নটি রয়েছে যে রাজাকার বাহিনী অত্যাচার চালায় কোথায়, অর্থাৎ কোন রাজ্যে রাজাকার বাহিনী অত্যাচার চালিয়েছিল? রাজাকার বাহিনী অত্যাচার চালিয়েছিল হায়দ্রাবাদে, যেখানে নিজামরা শাসন করত, সেখানে রাজাকার বাহিনীরা অত্যাচার চালিয়েছিল।